যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হইতে পারে না। ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে। ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত। সবার আগে মাপ চাই, আমি আমাদের আমিরের কাছে মাপ চাই। ওনাকে আমি খুব সম্মান করি, উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে, কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না, কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার। আসিফ নজরুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক, এটা বর্ণনা, এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই। তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব, এটা দেওয়া দরকার ছিল। তাই বিপি নুরুল হক, নূরটুর সহ আরো অনেক পলিটিশিয়ানরা ফোন দিয়েছেন, ভাই এগুলো নিয়ে এখন আলাপ না করলে হয় না। তো আমি তাদেরকে একই কথা বলছি। আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার এই রেকর্ড থাকবে, সো আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি। আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে কথাবার্তা বলে আপনাদের সাথে গিয়ে কাজ করবো ওইখানে করতে পারবেন না। আমার কয়েকটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট যতদিন না হবে, যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধেই করে, আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো। এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলের আরও একটি গোপন তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সামনে আনলেন মাদক ও নারী ঘটিত এক ভয়াবহ অভিযোগ। হাসিনার পতনের আগে আসিফ নজরুলকে সাক্ষাৎ একজন ফেরেশতাই ভাবত দেশবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি আসিফ নজরুল এবং সাংবাদিক ইলিয়াসকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। আপনারা সকলে অবগত আছেন, ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াসের একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই নানাবিধ আলোচনা সমালোচনা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসিফ নজরুল তিনি কি সত্যিকার অর্থেই ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে? সাংবাদিক ইলিয়াস যে অভিযোগ করেছে, নাকি আসিফ নজরুল নির্দোষ? আপনারা কি মনে করছেন কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে সাংবাদিক ইলিয়াস আবারও মুখ খুলেছে আসিফ নজরুল ইস্যুতে। আসিফ নজরুলকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পর থেকেই সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে একদল মানুষ লেগে গেছে। সাংবাদিক ইলিয়াসকে বলছে সাংবাদিক ইলিয়াস মিথ্যা, বানোয়ার, বিভ্রান্তকর তথ্য ছড়ায়। আসলে কি তাই? সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণ ছাড়া তো কোনো প্রতিবেদন প্রকাশ করে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা সাংবাদিক ইলিয়াসকে নিয়ে সমালোচনা করছে, সাংবাদিক ইলিয়াসের দিকে আঙ্গুল তুলছে সত্য প্রমাণ করার কারণেই, সত্য প্রচার করার কারণেই, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তাদের উদ্দেশ্যে, সে সমস্ত সমালোচকদের উদ্দেশ্যে কড়া ভাষায় কঠিন জবাব দিয়েছে ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই সমালোচকদের জবাব দিতে গিয়ে কি বলল আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। এরা বলে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করবে না। ব্যক্তিগত আক্রমণ না, দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করত। আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধাপরাধী করত, হিন্দুদের বাড়িঘর হামলা করত। হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে। এসব আসিফ নজরুল লিখেছে। শুধু যে লিখেছে তা না, আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসেবে সাইদি সাহেবের মামলায় ব্যবহার করা হয়েছে। যান খোঁজ নিয়ে দেখেন এটা মিথ্যা যদি হয়। আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয়, বলবে মিথ্যা, আমি এটা প্রমাণ করব। সো দেলোয়ার হোসেন সাইদির যেই হত্যাকাণ্ড, যে বিচার, এই বিচার যদি নাকি আবার কোনো তদন্ত হয়, এই বিচারের যদি আবারও নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয়, আসিফ নজরুল সেটার আসামি হবে। অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি দেলোয়ার হোসেন সাইদি আতর ব্যস্ত মনে করেন ব্যস্ত, এটা কি ব্যক্তি আক্রমণ না? নিজামী হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এসছে, এটা ব্যক্তি আক্রমণ না? তাও মিথ্যা কথা, আমরা তো মিথ্যা বলি নাই। এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে, আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের, বহু আগের, এই রেকর্ড প্রায় 10 বছর আগের। সে তার বউয়ের সাথে, তখন তার বউ আরেকজনের ঘরের বউ, তার সাথে আপনার এই সংসার করছে। সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে, হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না, তোমার জ্বর হয়েছে, এখন আমি আসবো কিনা, এসব নিয়ে কথাবার্তা বলে। সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে, এটা হচ্ছে প্রশ্ন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন করলাম, এগুলো জানা দরকার। দেখেন 5 তারিখে যে ঘটনা, 5 তারিখে এই দেশটা স্বাধীন হয়েছিল কেন, এটা একটা বিশাল বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে হবে। কি কি কারণ ছিল? আওয়ামী লীগ, ইন্ডিয়া, এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে, আমরা এতদিন ধরে যা বলছি, যেসব কথাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, গুমের শিকার হয়েছিল, আলেমদেরকে যা করা হয়েছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে কারা, এই জিনিসগুলো একদম মোটা দাগে এই কটা জিনিসের বিচার হইতে হবে। আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেষ্টা হইতে চাইবো, এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছি। আসিফ নজরুল আজ থেকে 1 মাস আগে আমাকে ফোন করেছে। আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল,
দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়া, তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং এদিন খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড, এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে, আমি ছাড়ি নাই এটা। তো সেইটা জানতে পেরেছি। কিভাবে জেনেছে? আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে। তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার, তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে, আপনি কিন্তু এটা করেন না, আপনি কিন্তু ভাই আমাদের করেন, সাবধানে চলেন, আপনার ট্যাপে ট্যাপে ফেলতে পারে, সো একটু সাবধানে চলাফেরা করেন। তারা সাবধান করে দিয়েছে, নাম বলে দেই কনক সারোয়ার। আমি কনক ভাইকে পাঠাই, কনক ভাই ভাই দেখেন এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ। তখন কনক ভাই আমাকে বললো যে দরকার নেই এগুলি নিয়ে এখন নিজেদের ভেতরে এগুলি কি, অনেক আগে প্রেম করতো, পরকিয়া করতো, এগুলি এখন বলে লাভ কি। তো কনক ভাই তাকে সাবধান করে। দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন, বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম। এরপরে সে ফোন করলো। ফোন করার পরে আমি বললাম, আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই, আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস, এই সেই, হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বললো। তো আমি ফোন করেছে, যেহেতু ফোন আবার করেছে বলি ধরেন মনির হায়দার ভাই তার বাসায় গিয়েছে, মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে। তো আমি নিয়ে কথা বললাম। তখন আমার জিজ্ঞেস করা কি সমস্যা, কি ভাই বলেন, কি কি হয়েছে, কি লাগবে কি, আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভেতরে একটা যায়, চলেন মিলেমিশে কাজ করি, দেশে আসেন, কি সমস্যা, কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি অনেকদিন ধরে পড়ে আছে, আপনি লাইভে বলছেন, এটা ঠিক করে দেই। তা আমি বললাম যে স্যার আমার পাসপোর্টটা আমার লাগবে না, আপনি যদি পারেন আপনার আমি পাসপোর্ট, ও সে আমার কাছে রিসিপ্ট চাচ্ছে। তা বলছে স্যার আপনার যে পাসপোর্টের রিসিপ্ট আমি দিয়ে দেই, আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন, আমি এসবির কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসবো। তো এই হয়েছে তার সাথে আমার কথা। এখন এই কথার পরে তাকে সেদিন শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আপনি 5 তারিখের আগে আপনাকে যে হিসেবে জানতাম আপনার কাজগুলো যেন স্যার ওইরকমই হয়। এই হলো তার সাথে ওই দিন আমার ফোন আলাপের শেষ। তার 3 দিন পরে সে ফারুকীকে উপদেষ্টা বানিয়েছে। এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করব কিভাবে? যেই হোক, আসিফ নজরুল তো বিশাল পাওয়ারফুল না, বলতে পারেন যে ডক্টর ইউনূসের প্যারালাল একটা মানে পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে। তো আসিফ নজরুলের মতো একটা লোক যদি আমাকে ফোন দেয়, আমার সাথে সে নিজে থেকে কথা বলতে চায়, আবার ওই দিন এটাও বলেছে, নাম্বার দিল আমাকে, নাম্বার দিয়ে বললো যে ইলিয়াস, নাম্বার অবশ্য তার আগেই দিয়েছে, মনির হায়দার ভাই আরো প্রায় 10 দিন আগে দিয়েছে, ওই রেকর্ড নিয়ে যখন কথাবার্তা হয়েছে তারপরে আমি ফোন করি নাই তারে, সেই পরে মনির হায়দার ভাইকে দিয়ে ফোন করে। তো মনির হায়দার ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যাক। এখন আসিফ নজরুলের যখন ফারুকি কি করলো, এরপরে তো আর কোনো কথা নাই। আচ্ছা, তার আগে আসিফ নজরুল, প্রথম আলো, তারপরে কালবেলা, এদেরকে নিয়ে আমি নিউজ করলাম, 2টাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে। ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন, অনেক পলিটিশিয়ান, সবার আগে মাপ চাই, আমি জামাতের আমিরের কাছে মাপ চাই, ওনাকে আমি খুব সম্মান করি, উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে, কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না, কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল। আসিফ নজরুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক, এটা বর্ণনা, এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই, তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব, এটা দেওয়া দরকার ছিল তাই দিলাম। এর বাইরেও বিপি নুরুল হক, নুরটুর সহ আরো অনেক পলিটিশিয়ানরা ফোন দিয়েছেন, ভাই এগুলো নিয়ে এখন আলাপ না করলে হয় না। তো আমি তাদেরকে একই কথা বলছি, আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার এই রেকর্ড থাকবে, সো আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি। আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে কথাবার্তা বলা আপনাদের সাথে গিয়ে কাজ করবো ওইখানে করতে পারবেন না। আমার কয়েকটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট যতদিন না হবে, যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধে করে, আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো। অতএব সেটা কি, সেটা হচ্ছে বিডিআর এর জওয়ানদের সবাইকে ছাড়তে হবে, বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। 21শে অগস্ট গ্রেনেড হামলা, এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না, ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে, ওইটা নতুন মামলা হবে, এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার। আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনারা এটার অনুসন্ধান করেন, আপনিও জানেন এটা কারা করেছে, আমার কাছে ওটা সব তথ্য প্রমাণ আছে, আমি সেটা নিয়ে কাজ করছি, এই কয়েকদিনের ভেতরে ওটার ভিডিও দেখবেন আপনারা। অতএব আপনি 21শে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড, তারপরে উদিচি, নারায়ণগঞ্জ বোমা হামলা, যেই ঘটনা, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড, এগুলো সব বিচার হইতে হবে খুব দ্রুত। এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলোর ব্যাপারে কাজ করতে হবে। আজকে 2024 সালের ডিসেম্বর মাস, আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা। অতএব এই যে মানে আপনার কোনো কিছু যে হচ্ছে না, মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ, সব কিছুতে কাজ চলছে, এটা চলছে, ওটা, ইন্ডিয়ার ব্যাপারে সবকিছু চুপ। বিডিআর এর জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে, কাকে খুশি করার জন্য?
এটার জবাব আসিফ নজরুলকে দিতে হবে। তো সব এই রাজনীতিবিদ থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই, আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই, আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ, আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না। ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই, তথ্য পাই, ওটা দেওয়া সম্ভব না, ফেরাউন এটার হেদায়ত হওয়ার দিন শেষ, কিন্তু সে কথার কথা বলছি, শেখ হাসিনাকে যদি প্রমাণ পাই ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে, আমি শেখ হাসিনার পক্ষে কাজ করব। এটা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতাম, এখনো বলছি। অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া। এই দেশের যত সমস্যা, সব সমস্যার মূল হচ্ছে ইন্ডিয়া। যত কিছু সমস্যা, সব সমস্যা ইন্ডিয়া বাধায়। অতএব তাদের এটার বিচার করতে হবে। কারা কারা, কোন কোন সেনাবাহিনীর অফিসার, সেনাবাহিনী এদেশে বিচারের উঠছে না, তাদের বিচার করতে হবে। কোন কোন সেনাবাহিনীর অফিসার এই গুমের সাথে জড়িত ছিল? শুধুমাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল, এই দুইজন সব হত্যাকাণ্ডের সাথে জড়িত না, আরো অনেকে আছে, তাদেরকে ধরতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা সহ যেসব সাংবাদিকেরা এই গত 15 বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে, তাদের বিচার করতে হবে, দ্রুত তাদেরকে ধরতে হবে। এইটা ছাড়া শাক দিয়ে মাছ ঢেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না, কখনোই যাবে না। কত কোটি টাকা দিবেন আপনি আমারে বলেন আমি উবার চালাই? আর বেটা উবার চালাই, সমস্যা কোথায়? তোর মতো ভিক্ষা করি রে, তোদের মতো চুরি করি, চুরির টাকা আমার পকেটে ঢুকাই। ওইটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো, তাও নিউ ইয়র্কে না, ক্যালিফোর্নিয়ার সবচাইতে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো। জায়গার নাম বলতে বলেছে, কই কিনবেন ওই জায়গার নাম বলেন। ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না। আমার কথা বলায় আমার স্টাইলে আমি কথা বলি, আমার কথায় কারো পছন্দ হইতে পারে, না হইতে পারে, কোনো সমস্যা নেই। কত মানুষ ভাই কত কিছু বলতেছে, এত কিছু শোনার টাইম আছে নাকি? ফেসবুকে একজন মেসেজ পাঠিয়েছে, কারণ আমি ফেসবুকের মেসেঞ্জারে খুব কম যাই। একজন মেসেজ পাঠিয়েছে, হঠাৎ করে দেখি যে মানে শেষ মেসেজ মানে বিশ্রী গালাগালি করেছে, এটা মুখে উচ্চারণ করছে না, বিশ্রী গালাগালি। কি রে ভাই, আমার ফেসবুক ফ্রেন্ড গালাগালি করলো। একটু উপরে যায় দেখি সে আরো প্রায় মানে 1-1.5 বছর ধরে আমার বিভিন্ন সময় মেসেজ পাঠায়। আমি আসলে মেসেজ তো চেক করার সময় পাই না ভাই, আমার এত মানে সময় নাই। এখন আমি কি করবো? আপনি আমার কাছ থেকে জোর করে যদি মনে করেন একজন ফোন করেছে আমি ধরতে পারিনি, একজনের সাথে ফোন করে ভাই আপনাকে একটু পরে কল দিচ্ছি, বা একজনের সাথে কথা বলছি, আরেকজনকে বলছি, আরেকজন কল করেছে আরেক ফোনে, বলছে ভাই একটু পরে কল দিচ্ছি, ওনার সাথে 1 ঘন্টা কথা বলেছি, ভুলে গিয়েছি এর আগে কে কল করেছে, আমি কল করতে পারিনি। এইটুক কমন সেন্স থাকার দরকার যে আমার মতো একটা জায়গায় বসে অনেক গুরুত্বপূর্ণ মানুষজনের সাথে কথা হয়, অনেক গুরুত্বপূর্ণ কাজ করি, একা মানুষ। অতএব আমার ব্যস্ততার বিষয়টা আপনার মাথায় একটু থাকা উচিত। সেই ব্যক্তি আমাকে আগে মেসেজ পাঠিয়েছে, ভাই আপনাকে অনেক ভালোবাসি, ভাই আপনার সাথে কথা বলতে চাই, ভাই প্লিজ ফোনটা একটু রিসিভ করেন, প্লিজ একটু মেসেজটা রিপ্লাই দেন। সব শেষ লিখেছে, যা জঘন্য গালাগালি সব দিয়েছে। আমার দোষটা কি বলেন তো? আমার দোষটা ওই লোকের মেসেজ আমি দেখি নাই, ওই লোককে আমি মেসেজ রিপ্লাই দেই নাই, এটাই হচ্ছে দোষ। এরকম কত মানুষ কত দিক থেকে কত কিছু। ভাই আমি তো পলিটিক্স করবো না, আমি বিপ্লব করতে এসেছি। এখানে যেটা করি না এটা বিপ্লব করি। এই দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো খারাপ পরিস্থিতি বলেন, ভালো পরিস্থিতি বলেন, যে পরিস্থিতিতেই হোক, এই দেশের মানুষকে সবসময় ভারতের বিরুদ্ধে সজাগ রাখার জন্য যা প্রয়োজন সেটা করব। আমাদেরকে কেনা যাবে না। এখন আপনারা যদি কিনতে না পাইরা তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চায় তাই বলেন, কিছু করার নাই তো। আপনি যদি আজকে ধরেন একটা জিনিস, আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে, সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন, আপনি আমাকে যা মনে চায় তাই করবেন, কিছু করার নাই তো। কিছু করার আছে? আপনি আমার বিরুদ্ধে 2টা ভিডিওতে কথা বললেন, ভাই আমার যদি কোনো কিছু খারাপ থাকে বলে দেন, সমস্যা নেই। কিন্তু একটা জায়গায় মাথায় রাখেন, আমাকে বিএনপির লোক বলে হইলো শিবিরের লোক, আর শিবিরের লোক বলে হইলো বিএনপির লোক। আমার আওয়ামী লীগ বলে না কিন্তু কেউ। আমার বলে আমি উবার চালাই, কিন্তু আমি অসৎ, এটা কিন্তু বলে না। আমার অনেক অবৈধ টাকা আছে, এটা কিন্তু বলে না। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। অতএব আপনি আমারে যদি মনে করেন আমারে খারাপভাবে উপস্থাপন করছেন, আপনি ইনডিরেক্টলি আমাকে উপকার করছেন। আপনার আছে না, 2 টাকায় বিক্রি হওয়া, তোর মাসে মাসে বিরিয়ানির থেকে ভাগ নেওয়া। শাহেদ, তোর বাপ ইশরাককে যা জিজ্ঞেস কর, তোর ইশরাক বাপেকে যা জিজ্ঞেস কর, ভাই ইলিয়াসের কোভিডের পরপর আপনাকে করছিল, গেছিলেন, যা চেয়ারম্যান মহোদয় বলছিল যে ইলিয়াস বোধহয় সমস্যা আছে, তো ওরা একটু দেখে টেকে আইসো। তো চেয়ারম্যান বলছে যে তো ইশরাককে, উনি আসছেন আমার সাথে দেখা করতে, যে ইলিয়াসের সাথে যেন দেখা করে আসি। তো ইশরাক ভাই মনে করছে যে ইলিয়াস ভাইয়ের সাথে দেখা করে কি করবো, তো ইলিয়াস ভাইয়ের একটু উপকারও করে যায়, একটু আর্থিকভাবে কিছু যদি লাগে। তো ইশরাক ভাই টাকার খাম একটা নিয়ে আসা মানে ভালোবাসা, যা বলছে এটা কিন্তু কোনো অভিযোগ করছে না, ভালোবেসে তারপরে ইশরাক ভাই এসে বলছে, ইলিয়াস ভাই আপনি তো নানান সমস্যার ভিতরে আছেন, তো করেন, এটা রাখেন। তোর বাপের যা জিজ্ঞেস কর,
তোর বাপ দিতে পারছে কিনা, যা তোর ইশরাক বাবাকে গিয়া জিজ্ঞেস কর, ভিডিওতে কথা বলছে। তোর বাপকে এত সহজে কিনা যায় না, অনেক কষ্ট করে থাকে এখানে, যদি প্রয়োজনে এখানে বহুত টাকা লোন হয়েছে, আমি বহুত টাকা লোন হয়েছে, আস্তে আস্তে শোধ করেছি, সেটা আবার দাঁড়িয়েছি, উবার চালায়া, কপি বিক্রি করা, পিজা ডেলিভারি দেয়া, অনলাইন বিজনেস করা, ইউটিউবে টাকা দেয়া, নানান ভাবে করেছে। আল্লাহ যেভাবে রেখেছে না, অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে। তো তুই মানুষের নিয়ে কথা বলতে গেলে ধর এই যে মানে ভিক্ষা করা, যদি নাকি কি বলে কাজ করে খাওয়া, এটারে নিয়ে যদি নাকি তুই মানুষের ভুল বুঝাইতে চাস, মানুষ তো বুঝবে না। এখন মানুষ কেন আমাকে বিশ্বাস করে, মানুষ কেন আমার ভিডিও দেখে, মানুষ কেন সব আমাকে সাপোর্ট করে, আসিফ নজরুলকে সাপোর্ট করে না? এরা এখন মানুষের বিরুদ্ধে লাগছে যে সব মানুষ হচ্ছে মূর্খ, ওই আর মাসুদ কামাল আর ওই জাহেদ আর হইলো গোলাম ময়লা রনি, এই 4-5 জন হইলো গিয়া, আরেক চাঁদাবাজ আছে 2টা, ওই 2 চাঁদাবাজ, এগুলি বিভিন্ন ফ্যাক্টরি থেকে সমানে চাঁদায়। যারে বেটা আমেরিকায় থাকিস, কানাডায় থাকিস, তোর পোলাপাইন হবে 2 দিন পরে, তোর এটির চিন্তা নাই, এদের পেটের মধ্যে যে এগুলি ঢুকাইতেছিস এটা তো বের হবে। তোদের মতো এরকম এই ধরনের এই সকল এই টাকা পয়সাওয়ালা লোকজনের পোলাপান রে, ওই ঢাকা ইয়েতে যখন কিনা 21 টিভিতে চাকরি করতাম, তখন মা দিবস, বাবা দিবস এগুলোতে যাইতাম বৃদ্ধাশ্রমে, সব তোদের মতো পয়সাওয়ালা লোকের পোলাপান থাকে। আমাদের মতো যারা গরিব মানুষ না, তাদের পোলাপান কোনোদিন, রিক্সাওয়ালার পোলাপান কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না, তোদের মতো পয়সাওয়ালা পোলাপানের, কারণ ওই পয়সা ইনকাম করা হয়েছিল অবৈধ পথে। একটু হিসাব করে দেখ, সারা দেশের ভেতরে আওয়ামী লীগ যা করেছে, যে লুটপাট করেছে, তাদের টাকা পয়সা এখন খাওয়ার মানুষ নাই। বস্তায় বস্তায় টাকা দিচ্ছে ঘুষ, বস্তায় বস্তায়, গাড়িতে করে টাকা নিচ্ছে, সেনাবাহিনীর কিছু অফিসার গাড়িতে করে টাকা নিচ্ছে। খোঁজ নিয়ে দেখ, বাড়ির ভেতরে পুরা নিচের আন্ডারগ্রাউন্ড পুরাটা ডলার, এই ওই কারেন্সি টাকা এইভাবে সব করা রয়েছে। টাকা একদিনে সরাইতে পারতেছে না, সময় নিয়ে 1 দিন 2 দিন 3 দিন অল্প অল্প করে সেই টাকা সরাচ্ছে। যা খোঁজ নিয়ে দেখ, টাকা দিয়ে করবে কি? আরে বেটা, সম্মান আর টাকা সবকিছু একসাথে পাওয়া যাবে না। এখন পাবলিকের বিরুদ্ধে লাগছিস, পাবলিক হলে গিয়ে সব অসহায় গরিব, পাবলিক মূর্খ, পাবলিক সবই ভয়ঙ্কর জিনিস। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলি, আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকে। দিস ইজ সিম্পটম অফ আওয়ামী লীগ ফ্যাসিজম। অতএব ওরে বললেন যে যেদিন জনগণের ভয়ে কমেন্ট অফ করতে হবে, সেদিন ইলিয়াস মানে পুরানা 100% আসিফ নজরুলের ফেসবুকে যায়, ইউটিউবে যায়, যান কমেন্ট পড়েন, আর আমার কমেন্ট পড়েন। আমি যেদিন দেখবো মানে 100 বা 50% না, 30% মানুষ যেদিন আমাকে নিয়ে গালাগালি করবে, আমাকে যেদিন বাজে কমেন্ট করবে, আমার বিরুদ্ধে যাবে, সেদিন আমি ইউটিউবে ফেসবুকে থাকবো না। আমি বুঝবো যে সামথিং ওয়েন্ট রং। অতএব আমাকে এখান থেকে লিভ নিতে হবে, আমি ঠিক মতো পারছি না। আপনি যেটা বলছেন, আমি আপনাদের অনেকের যারা কিনা মানে এই মাসুদ কামাল আর জায়েদ টেকদের মতো উপদেষ্টা হওয়ার জন্য আসিফ নজরুলের জায়গা ধরে একটু কামড় দিয়া, চিপ দিয়া, জায়গার নিচের ঘামটাম খাওয়ার জন্য বসে আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা ওগুলি করতে থাকেন। কিন্তু অন্য মানুষ যারা কিনা আমাকে, আরো আমার পক্ষের মানুষজন তো আছেন, তাদের অনেকেরও আমার সাথে ফোনে বা তারাও সোশ্যাল মিডিয়াতে কথা বলে, আমি কাউকে বলি নাই, একজনকেও বলি নাই যে আমার পক্ষে আপনি একটা ভিডিও বানাই দেন, আমার পক্ষে কাউকে বলি নাই। তো তাদেরকে বলবো, যারা আসলেই গঠনমূলক সমালোচনা করতে চান, তাদেরকে বলবো যে ভাই, আমি ব্যক্তিগত আক্রমণের জন্য এখানে আসি নাই। ব্যক্তিগত আক্রমণ তারা করেছে, তাদের ব্যক্তিগত আক্রমণে এই গেল 15 বছর। খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় নাই? কিছুক্ষণ আগে শুনছিলাম তারেক রহমান বমির উপরে পড়েছিল, মেরে কোমর ভেঙে তারপরে বমির উপরে ফেলে রাখা হয়েছিল, তাকে তো মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল। এটা কি আক্রমণ? তারেক রহমান কি প্রতিষ্ঠান, কোম্পানি? খালেদা জিয়া কোম্পানি যে ফ্যাক্টরি, তারা নিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে? কি বলে নাই সেটা বলেন। খালেদা জিয়ার চরিত্র থেকে শুরু করে অর্থনৈতিক 2 কোটি টাকা এতিমের টাকা আত্মসাৎ থেকে শুরু করে কি বলে নাই, সব বলা হয়েছে। ওগুলি ব্যক্তিগত আক্রমণ ছিল না? জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত আক্রমণে, এটার নাম ব্যক্তিগত আক্রমণ না? আমি মনে করি না, কোনোটাই ব্যক্তিগত আক্রমণ না। যারা ব্যক্তি এই পাবলিক ফাংশন করতে আসবে, তাদের কোনো ব্যক্তি জীবন নাই, তাদের জীবন স্বচ্ছ থাকতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে। এবং আমি আমার জীবন সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকতে চাই। আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি আসে, যে অভিযোগ আসুক, প্রতিটা অভিযোগের জবাব দিতে আমি রাজি। যে বলবে, যা যেমনে বলবে, আমার সাথে আসবে, আসে সে ব্যক্তি বলবে যে সে পুরুষ হোক নারী হোক যাই হোক, সে আসবে, বলবে যে আমার সাথে বসতে চায়। যে কোনো প্ল্যাটফর্মে আমি তার সাথে বসবো, বসে তারপরে বুঝাই দিব যে কার দোষ, কার ভুল, কি হয়েছে। আমার সাথে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, সবকিছু জবাব দিব। কিছু বলি না, অনেক কিছুই আছে যেগুলো নিয়ে কিছু বলি, বলার দরকার নেই, বলে লাভ কি? যে যার যার মতো থাকুক, ওগুলো নিয়ে কোনো কথা বলি না। অনেক মানুষের কাছে অনেক কথাবার্তা শুনি, অনেক অভিযোগ শুনি, শুনে হাসি শুধু। যে ঘটনা কি,
আর বর্ণনা হয়েছে কি, ওটা নিয়ে যদি কোনোদিন যদি কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলাপ হইতে আসে, কেউ যদি করতে আসেন, আমার ব্যক্তিগত যে কোনো জীবন নিয়ে আমি আলাপ করতে রাজি, একদমই ট্রান্সপারেন্ট। তো এটাই যেটা বললাম, যে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি মানুষের জন্য কাজ করি, এই দেশের জন্য কাজ করি। দেশের মানুষের বিরুদ্ধে যেদিন যাব, সেদিন আমি বুঝবো যে দেশের মানুষ আমার পক্ষে নাই। সো সেদিন থেকে আমাকে অন্য চিন্তা করতে হবে। যে উপদেষ্টাদের সাথে যে কথাগুলো বলেছি, যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি, এই বিষয়গুলো আসলে আমি নিজে থেকে করতে চাইনি, তারা বাধ্য করেছে। এবং বিএনপিকেও বলবো যে বিএনপির লোকজন যারা আছেন, তারা হয়তো অনেকে মনে করছেন যে আসিফ নজরুলরা হচ্ছে গিয়ে আপনাদের পক্ষে কাজ করছে, একটা ভবিষ্যৎবাণী করে যায়। সব শেষে অপেক্ষা করেন, এপ্রিল মের দিকে আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে, এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম। তো তারা কি করবে, আসিফ নজরুলরা কি করবে? আসিফ নজরুলরা এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে, এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে। সব শেষ, সব শেষ। এই যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো, জানেন কে? এই প্রথম আলোর প্রোডাক্ট। নাম বললাম না, বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে তদবির করা হয়েছে আরেকজনকে, বিএনপির কথা শোনা হয়নি। আসিফ নজরুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই মোমেন্টকে বসিয়েছে। সো তারা তাদের লোকজনকে বিশেষ বিশেষ জায়গায় বসাচ্ছে। অডিটের যে ডিজি আছে, অডিটের ডিজি কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন? সব অডিটের সব কাগজপত্র তছনছ করে ফেলছে। আসিফ নজরুল নতুন এক সংশোধনী এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইয়েতে, সবকিছুতেই আপনার আপিল করা যাবে। মানে নর্মালি তো আপনার রায় হবে, রায় হলে তারপর আপিল, সবকিছুতে আপনি মনে করেন একটা আপনি একজন সাক্ষী করবেন, ওনার সাক্ষ্য দিয়েছে, ওইটার বিরুদ্ধে আপনি আপিল করবেন। এই মামলা করতে 5000 বছর লাগবে যদি আসিফ নজরুলের আইন অনুযায়ী যদি চলতে থাকেন। এগুলো সে করছে, আওয়ামী লীগকে বাঁচানোর সব কাজ সে করছে। অতএব বিএনপি এবং জামায়াত আপনাদের কাছে বলবো, আমার পক্ষে আপনাদের করার দরকার নেই। আমি দিন শেষে কি ওইটা আপনারা টের পেয়ে যাবেন, আল্লাহ যদি বাঁচা রাখে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা টের পাবেন। কিন্তু আপনাদের ভেতরে লাগানোর জন্য নানান ভাবে পায়তারা করবে। বিশেষ করে আমি মনে করি, একজনের কথা বলে রাখি, বিএনপির নামগুলো নাই বললাম, অনেকের নাম আপনারা জানেন। জামায়াতের একজনের কথা বলি, জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের, ওনাকে আমার অনুরোধ থাকবে, ওনার ব্যাপারে জামায়াত যেন খুব বেশি সতর্কবান হন, কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন। সো এরকম লোকজনদেরকে দিয়ে জামাতের সাথে বিএনপির সাথে একটা করবে। এবং তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে, আপনার দলের ভেতরে যারা যারা এই ভারতের এই তাবেদার রয়্যাল এজেন্ট, তারা কারা কারা আপনি খুব ভালো করে জানেন। সো তাদের থেকে যত দ্রুত সম্ভব দলকে উদ্ধার করবেন। আমরা বিএনপি এবং জামাত কোনো দলেরই বিপক্ষে না, দুই দলকে আমরা একই জায়গায় চাই। তাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে, ভিন্নতা থাকবে, তারা নির্বাচন করবে, নির্বাচন করে যে জিতে আসবে সে সরকার গঠন করবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো ধরনের দ্বিধা বিভক্ত, এটা এই জাতির জন্য ভয়ঙ্কর রূপ। এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলের আরও একটি গোপন তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সামনে আনলেন মাদক ও নারী ঘটিত এক ভয়াবহ অভিযোগ। হাসিনার পতনের আগে আসিফ নজরুলকে সাক্ষাৎ একজন ফেরেশতাই ভাবত দেশবাসী। আইন উপদেষ্টা হয়ে গত কয়েক মাসে তার কথা ও কাজে মিল না পেয়ে সাধারণ মানুষের কাতারে নামিয়ে দিয়েছে তারা। আর এবার ইলিয়াস হোসেনের অভিযোগ শুনে হতবাক দেশবাসী। তার মানে আওয়ামী নেতাদের মতো আসিফ নজরুলও চরিত্রহীন। এরই মধ্যে এই প্রশ্ন উঠেছে, এমনিতে তিনি 3 বিয়ে করেছেন, তার উপর ইলিয়াস হোসেন কি এমন গোমর ফাঁস করলেন যা তার ভদ্রতার মুখোশ খুলে দিল? এ নিয়ে বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। বাংলাদেশকে অস্থিতিশীল এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে এক ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য নিয়ে সম্প্রতি একটি ডকুমেন্টারি প্রকাশ করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। সেখানে দাবি করা হয়, গত 3-4 আগস্ট ক্যান্টনমেন্টে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছেন আসিফ নজরুল। দীর্ঘ সেই ভিডিওতে আসিফ নজরুলের আরও নানান গোপন তথ্যই তুলে এনেছেন ইলিয়াস হোসেন। এরই মধ্যে সেই অভিযোগের জবাব দিয়েছেন আইন উপদেষ্টা, তুচ্ছ তাচ্ছিল্য করে মিডিয়ায় যা তা বলেছেন। তার পাল্টা জবাব দিয়েছেন ইলিয়াস হোসেন। একটি ফেসবুক পোস্টে আসিফ নজরুলের ভয়াবহ তথ্য সামনে এনেছেন তিনি। অন্য একটি পোস্টে তিনি ভারতের চাপে মুন্নিকে ছেড়ে দেবার অভিযোগ তুলেছেন। আইন উপদেষ্টা হিসেবে সেখানেও নজরুলের হাত থাকতে পারে। যাই হোক, নারী ঘটিত পোস্টে ইলিয়াস হোসেন লিখেছেন, আসিফ নজরুল আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছে, কিছু মনে করি নাই, শুধু একটা কথাই খুব খারাপ লেগেছে। তিনি বলেছেন, আমাকে জাতির পিতা বানায় না দিলে মনে হয় আমি থামব না। তারপরের প্যারায় ইলিয়াস হোসেন আসিফ নজরুলকে উদ্দেশ্য করে লিখেছেন, আসিফ নজরুল, আমি জাতির পিতা না, একটা ইউপি মেম্বারও হতে চায় না, এখনো পার্ট টাইম উবার চালাই। ইলিয়াস হোসেনের এরপরে লাইনে চোখ কপালে ওঠে। সে লাইনে আসিফ নজরুলকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আপনাকে যার ভাই বোতল নারী সাপ্লাই দেয় তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ও 2-3 বার দেশে গিয়েছে।
আমরা যেতে পারি নাই। যখন যাবার সময় এসেছে তখন আপনাদের সাথে মিলেমিশে ধান্দাবাজি করতে পারতাম। এখানে মূলত বিশেষভাবে চোখ আটকে যায়, মানে আসিফ নজরুলকেও কেউ নারী ও বোতল সাপ্লাই করে? এসব দিয়ে তিনি কি করেন? তার ঘরে তো সুন্দরী তরুণী স্ত্রী আছেন, তিনি তো কথাবার্তায় যথেষ্ট ধার্মিকতাও দেখান। তাহলে নারী কিংবা বোতল দিয়ে তার কাজ কি? ইলিয়াস হোসেন এখানে পুরো বিষয়টি পরিষ্কার করেননি। তিনি যেমন সেই নারী ও বোতল সাপ্লাইকারীর নাম প্রকাশ করেননি, তেমনিভাবে জানাননি আসিফ নজরুল সেসব নারী ও বোতল দিয়ে কি করেন। তিনি নিজে ব্যবহার করেন নাকি দালাল হিসেবে ব্যবসা করেন? ইলিয়াস হোসেন পরিষ্কার না করলেও সাধারণ মানুষ বোঝার বাকি নেই। এতদিন নানান জনে আসিফ নজরুলের নামে যেসব অভিযোগ করত সেসবই সত্যি। ঘরে তরুণী স্ত্রী রেখেও হয়তো তারই নারী লাগে, তিনি হয়তো বোতল পান করেন। তিনি নিজে এসব না করলে তার কাছে কেন এসব সাপ্লাই হতো? এর আগে ছাত্রলীগ যুবলীগ তার 3 বিয়ে নিয়ে কথা বললে সাধারণ মানুষ ডিফেন্ড করেছে। ছাত্রীদের সাথে তার নাম জড়িয়ে নানান প্রচার করা হলেও প্রতিবাদ করত ছাত্র জনতা। অথচ সেই তার নামেই এখন নারীবাজির অভিযোগ। আর অভিযোগটা তুলেছেন সাধারণ কেউ নন, ইলিয়াস হোসেনের মতো সাংবাদিক, যার কোনো তথ্য খুব বেশি মিথ্যা হবার সুযোগ নেই। সেই পোস্টটিতে ইলিয়াস হোসেন কেবল নারী ও মাদক নিয়েই কথা বলেননি, তুলেছেন আরও কিছু অভিযোগও। আকারে ইঙ্গিতে ভারতের কথায় মুন্নিকে ছেড়ে দেবার অভিযোগও। ইলিয়াস হোসেন লিখেছেন, আপনি আসিফ নজরুল কদিন আগেও আমাকে বলেছিলেন ইলিয়াস কি লাগবে, দেশে চলে আসেন, ব্লা ব্লা। আপনার মতো একজন প্রভাবশালী উপদেষ্টা যদি কাউকে ফোন করে এই কথা বলে তাহলে আর কি লাগে? কিছু চাওয়ার নাই তাই বলেছিলাম, স্যার কিছু চাই না, শুধু আপনি 5 তারিখের আগে যা বলতেন কাজগুলো তেমন করেন। ইলিয়াস হোসেন আসিফ নজরুলকে উদ্দেশ্য করে লিখেছেন, আপনাকে তো আমরা অনেক ভালোবাসতাম, অথচ আমি প্রথম আলো নিয়ে নিউজ করলাম, আপনি তাদের পক্ষে পোস্ট করলেন। কালবেলা নিয়ে নিউজ করলাম, আপনি কালবেলার পক্ষে পোস্ট করলেন। তিনি বলেন, আপনার যাওয়ার কথা আবরারের বাসায়, গেলেন রবীন্দ্র কাচারিতে। আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে, ধরা হচ্ছে না, উল্টো জামিন হতে শুরু করেছে। জামিন কি স্যার ফ্রি হচ্ছে? কোন জেলা জজের বাপের ক্ষমতা আছে উপরের আদেশ ছাড়া আওয়ামী লীগের হত্যা মামলার কোন আসামিকে জামিন দেওয়ার? আমরা কিছু বুঝি না? ইলিয়াস হোসেন বলেন, সুন্দর করে কথা বলে লাভ নাই, আমরা এসব নাটক বুঝি। শুধু এতটুকুই বললাম, এত বড় সুযোগ পাবার পরেও দেশটাকে সঠিক রাস্তায় আনতে পারলেন না, এ জাতি আপনাকে ক্ষমা করবে না স্যার। পরিশেষে ইলিয়াস হোসেন জানান, তিনি কিছু চান না, তবে কেউ দেশের বিরুদ্ধে গেলে তাকে যত হাত নেওয়া দরকার নিতে থাকব। এর আগে আলোচিত সেই ডকুমেন্টারিতে ইলিয়াস হোসেন যেসব প্রশ্ন তুলেছিলেন সেসবের যৌক্তিক ব্যাখ্যা না দিয়ে আসিফ নজরুল ন্যাকা কান্না করেছেন। ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে আইন উপদেষ্টা আরো বলেন, আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে, কিন্তু এটা এতটাই আজগবি যে তার তো একটা সীমা থাকা দরকার। এটা ব্যক্তিগতভাবে বললাম, শুধু আমার ক্ষেত্রে। ইলিয়াস হোসেন কার উদ্দেশ্য সার্ভ করছেন প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন, আজ আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব, এত মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি? আমি সবসময় বলি, আমাদের প্রধান কাজ হচ্ছে 4টা: গণহত্যার বিচার, আহত নিহতের পরিবারের পুনর্বাসন, সংস্কার ও নির্বাচন। 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় না, বাংলাদেশের তরুণরা ভোট দেয় না। আসিফ নজরুলের এসব বক্তব্যে খবর যেখানে প্রচারিত হয়েছে সেখানে নেটিজেনরা তাকে ধুয়ে দিয়েছেন। নেটিজেনদের বেশিরভাগ মন্তব্য করেছে, ইলিয়াস হোসেন মিথ্যা নিউজ করে না। অনেক বিশ্লেষকগণও বলছেন আসিফ নজরুলের ব্যাপারে অভিযোগটা সত্য। আসিফ নজরুল ইভেন আসিফ আর নাহিদকে সরকারেও নিতে চাননি, বরং কিছু মানুষকে দায়িত্ব দিয়ে বলেছিলেন, ওদের বোঝাও, ওরা সরকারে কি বুঝে। এই সময় আসিফ নাহিদরা বেঁকে বসে। ডক্টর ইউনুসকেও মাইনাস এ ট্রাই করা হয়েছিল, ছাত্ররা সেটাও রুখে দেয়। মাহফুজ রাজবন্দীদের মুক্তির কথা বলেছিলেন, খুব সম্ভবত জরুরি অবস্থা বা আর্মি শাসনের কথা মাথায় রেখে, যাতে পরবর্তীতে আন্দোলন সংগ্রাম ঠিকভাবে করা যায়। আপনাদের মনে আছে কিনা, আসিফ মাহমুদ তখন জনগণকে মাঠ ছাড়তে না করেছিলেন ফেসবুকে, বলেছিলেন এখনো আপনারা মাঠে থাকেন। খুব সম্ভবত এ একটা আহ্বানই সরকারের মধ্যে ইউনুস আর ছাত্রদের ইনক্লুড করতে সবচেয়ে বড় ভূমিকাটা রাখে। বিপরীতে নেটিজেনদের মোটা অংশই ইলিয়াসের পাশে দাঁড়াচ্ছেন। অনেকে বলছেন, এত দূর থেকেও আপনি বাংলাদেশ নিয়ে এত তথ্যবহুল ভিডিও বানিয়ে আমাদেরকে বিপদ থেকে রক্ষার চেষ্টা এবং সতর্ক করেই যাচ্ছেন, অথচ দেশের মিডিয়া মুখে কুলুপ এঁটে আছে। আমাদের ব্যর্থতা ভাই, আপনার মতো দেশপ্রেমিক সাংবাদিককে আমরা মূল্যায়ন করতে পারিনি ঘরের শত্রুদের কারণে। ইনশাল্লাহ একদিন বাংলাদেশের মানুষ আপনাদের মতো দেশপ্রেমিকদেরকে সম্মানিত করবে। মাহমুদুল হক জালিশ নামের একজন আলেম বলেছেন, ইলিয়াস ভাই, আপনি যে দেশপ্রেমিক সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত। নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু আসিফ নজরুলের বর্তমানের অনেক কাজ নিয়ে সন্দেহ আছে। সে দেশবাসীর কাছে নিজের অবস্থান ক্লিয়ার করুক, কথায় নয় কাজে নিজের অবস্থান স্পষ্ট করুক। তানিয়া আমিন বলছেন, স্যালুট ভাই, আপনাকে নিয়ে আর বেশি কিছু লেখার প্রয়োজন নেই। আপনি দেশের মানুষের ভালোবাসা ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের অপিনিয়নটা কি? সাংবাদিক ইলিয়াস স্পষ্ট এখানে বলছে, যদি কারোর সাহস থাকে তাহলে সে যে প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনটা মিথ্যা প্রমাণ করে দেবে।
সমস্ত তথ্য প্রমাণ আছে সাংবাদিক ইলিয়াসের কাছে, এবং তারপরেই সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াসের প্রতি আমাদের এতটুকু ভরসা আছে, সে মিথ্যা বিভ্রান্তকর ভুয়া তথ্য দিবে না। কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, অন্যায়ের কাছে আপোষ করেনি সাংবাদিক ইলিয়াস। আপোষহীন একজন সাহসী সংবাদকর্মী সাংবাদিক ইলিয়াস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, আপনারা জানাবেন আপনাদের অভিমত, আপনারা কি মনে করছেন সাংবাদিক ইলিয়াসের প্রচার করা কিংবা প্রতিবেদন আসিফ নজরুলকে নিয়ে যে প্রতিবেদন তিনি প্রকাশ করেছে সেটা নিয়ে আপনাদের অপিনিয়নটা কি? অবশ্যই কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করার অনুরোধ জানাবো আপনাদের সকলকে। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিতে হচ্ছে, দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।